একটি বিচার ব্যবস্থার একটি আদেশের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র দপ্তর। অথচ এই ভারত যখন জুলাই অভ্যুত্থানের সময় হাজার হাজার ছাত্র জনতা নিহত হয়েছে, তখন তারা মানবাধিকার লঙ্ঘনের কোন বিবৃতি দেয় নাই। এমনকি সেই আন্দোলনে যখন হিন্দু ছাত্র জনতাও নিহত হয়েছিল, তখনও কিন্তু ভারত কোন বিবৃতি দেয় নাই। যখন আজকে তারা চট্টগ্রামে চিন্ময় দাসের জন্য বিবৃতি দেয়, অথচ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হৃদয় চন্দ্র তরুয়া যখন আওয়ামী পুলিশের হাতে জুলাই আন্দোলনে নিহত হয়েছিল, তখন কিন্তু ভারতের এই হিন্দু প্রেম আমরা দেখি নাই। যখন মাদারীপুর সরকারি কলেজের দীপ্তদের নিহত হয়েছিল জুলাই আন্দোলনে, তখন আমরা ভারতকে দেখি নাই। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রুদ্র সেন যখন নিহত হয়েছিল জুলাই আন্দোলনে, তখন ভারতের কোন বিবৃতি আমরা দেখি নাই। এমনকি নারায়ণগঞ্জে ছাদের উপর 6 বছরের শিশু রিয়াগো, সে যখন খেলতে গিয়ে হেলিকপ্টার থেকে করা গুলিতে নিহত হয়েছিল, তখনও আমরা কোন ভারতের কোন মানবাধিকারজীবীকে, ভারতের কোন বুদ্ধিজীবীকে, ভারতের কোন পররাষ্ট্র দপ্তরকে বিবৃতি দিতে দেখি নাই। অর্থাৎ তারা বাংলাদেশে শুধুমাত্র যারা অস্থিতিশীলতা তৈরি করতে চায়, যারা বিজেপি RSS এর গেরুয়া পতাকার রাজনীতি করতে চায়, বাংলাদেশে যারা সাম্প্রদায়িক বিদ্বেষ সৃষ্টি করতে চায়, শুধুমাত্র তাদের পক্ষেই তারা অবস্থান নেয়। এই ইসকনের নেতারা যখন হোয়াইট হাউসে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে, কিংবা তাদের জন্য যখন ভারতীয় পররাষ্ট্র দপ্তর থেকে একটার পর একটা বিবৃতি আসতে থাকে, আপনারা দেখবেন যখন ইসকনের সন্ত্রাসীরা আমাদের মিলিটারি এবং পুলিশের উপর অ্যাসিড নিক্ষেপ করেছিল, তখনও ভারতের পররাষ্ট্র দপ্তর তাদের পক্ষে এসে দাঁড়িয়েছিল, তখনও মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের পক্ষে এসেছিল। অথচ অ্যাসিড ছুড়ে মেরেছিল, হামলা করেছিল এই ইসকন সমর্থক সন্ত্রাসীরাই। আমরা বলতে চাই স্পষ্টভাবে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর কোন অধিকার তাদের নাই, যারা আমাদের পতিত স্বৈরাচারকে তাদের দেশে আশ্রয় প্রশ্রয় দিয়ে রেখেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের সাম্প্রদায়িক বিরোধ সৃষ্টির ষড়যন্ত্রকে আমরা রুখে দেব। বাংলাদেশের মুসলিম ছাত্র জনতা, হিন্দু ছাত্র জনতা, তাদের মধ্যে কোনো বিভেদ নাই। তারা সবাই একত্রে জুলাই আগস্ট আন্দোলনে প্রাণ দিয়েছে, তারা জুলাই আগস্ট আন্দোলনে আহত হয়েছে, তারা হিন্দুরাও মুসলিমরাও সবাই একত্রিত ভাবে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছে। সুতরাং বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে উস্কানি দিয়ে কোন রকম অস্থিতিশীলতা তৈরির প্রচেষ্টাকে আমরা কখনোই বাংলাদেশে বাস্তবায়িত হতে দেব না। এই ভারত তার নিজের দেশে সংখ্যালঘু নির্যাতনের চ্যাম্পিয়ন। তারা 3 দিন আগেও একটি মসজিদে জরিপ কাজ চালাতে গিয়ে 4 জন মুসলমানকে গুলি করে হত্যা করেছে। সেই ভারত কোন মুখে বাংলাদেশের সংখ্যালঘুদেরকে নিয়ে কথা বলে, যারা নিজেরা সারা পৃথিবীতে গণধিকৃত এই জন্য যে তারা সেই দেশে সংখ্যালঘুদের কোনো অধিকার নাই। সেই দেশে সবচেয়ে বেশি, এমনকি গরু খাওয়ার অপরাধে মুসলমানদেরকে পিটিয়ে মারা হয়। সেই দেশ আমাদেরকে সংখ্যালঘু নির্যাতনের গল্প শোনাতে আসে। তাদের সংখ্যালঘুদের প্রতি, হিন্দু ভাইদের প্রতি কোনো মমত্ববোধ নাই। যদি থাকতো তাহলে ভারতের BSF কিভাবে কুলাউড়া সীমান্তে স্বর্ণা দাসকে হত্যা করে। এই সরকার, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর প্রথম ভারত সীমান্তে যে হত্যাকাণ্ড করেছিল, সেটা কুলাউড়া সীমান্তের এই 13 বছর বয়সী কিশোরী স্বর্ণা দাস। স্বর্ণা দাসের হত্যাকারী ভারত আজকে চিন্ময় দাসের পক্ষে যখন অবস্থান নেয়, তখন আমরা বুঝি এখানে বাংলাদেশের হিন্দু ভাইদের প্রতি তাদের কোনো মমত্বের প্রশ্ন নাই। তারা তাদের মদতপুষ্ট RSS এর মোহন ভাগবতের মদতপুষ্ট ইসকন, বিজেপির নরেন্দ্র মোদীর মদতপুষ্ট ইসকনের পক্ষেই তাদের যাবতীয় মায়া কান্না। তারা ঠাকুরগাঁ সীমান্তে 15 বছর বয়সী কিশোর জয়ন্ত কুমার সিংহকে হত্যা করেছিল এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে। তো যে ভারত 15 বছর বয়সী একটা কিশোরকে সীমান্তে হত্যা করতে পারে, তারা কোন মুখে একটি জামিনের বিরোধিতা করে, একটি জামিন নামঞ্জুরের বিরোধিতা করে উস্কানিমূলক বিবৃতি দেয় এবং চট্টগ্রামে এইভাবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চক্রান্ত করে। তাদের এই বিবৃতির পর আমার ভাই আইনজীবী আলিফকে হত্যা করা হয়েছে। আমরা বাংলাদেশে
ইসকনের নামে, সংখ্যালঘুর নামে, কোনো কিছুর নামে, আওয়ামী লীগের নামে, শেখ হাসিনার নামে, কোনো কিছুর নামে ভারতকে অস্থিতিশীলতা তৈরি করতে দেব না। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, বাংলাদেশের হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ আছে। ধর্মের নামে কোনো বিভেদ এই দেশে সৃষ্টি করা যাবে না। স্বৈরাচারের বিরুদ্ধে সকল ধর্মের মানুষ একত্রিত ভাবে লড়াই করেছে, সবাই প্রাণ দিয়েছে, সবাই হতাহত হয়েছে। বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতার এই ঐক্যের ভিত্তিতে আমরা অবশ্যই আইনজীবী শহীদ আলিফের হত্যার বদলা নেব। এক আফগানকে হত্যা করা হয়েছে, হাজার হাজার আফগান ঢাকার রাজপথ কাঁপিয়ে দিয়েছিল। আজকে এক আলিফকে শহীদ করা হয়েছে। আমাদের ছাত্র শ্রমিক জনতার মধ্য থেকে জেগে উঠবে হাজার হাজার আলিফ। যেভাবে আমরা দিল্লির মদতপুষ্ট স্বৈরাচারী শেখ হাসিনাকে বিতাড়িত করেছি, ঠিক একইভাবে দিল্লির সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর সব ধরনের চক্রান্ত বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করবে। আমরা বাংলাদেশ সরকারকেও ধন্যবাদ জানাতে চাই যে তারা ভারতীয় পররাষ্ট্র দপ্তরের ওই অন্যায় বিবৃতির অত্যন্ত কড়া প্রতিবাদ জানিয়েছে। আমরা বাংলাদেশ সরকারকে বলতে চাই, আপনারা আমাদের ন্যায়সঙ্গত অধিকার নিয়ে সারা পৃথিবীর কাছে জানান যে ভারত কিভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে। যদি সম্মান ও মর্যাদার ভিত্তিতে সব প্রতিবেশীমূলক সম্পর্ক রাখতে না চায়, যদি তারা মনে করে তারা হাসিনার 16 বছরে যেভাবে আধিপত্যবাদ চালিয়েছে, বাংলাদেশের উপর কর্তৃত্ব চালিয়েছে, সেটা আবার তারা বহাল করতে পারবে, তাদের সেই দুঃস্বপ্নকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থেকে ছাত্র শ্রমিক জনতা সেটা ভেঙে দেবো ইনশাআল্লাহ। বাংলাদেশকে আর কখনোই ভারতের প্রতারিত হতে দেওয়া হবে না। আমরা শহীদ আলিফের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। আমরা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার পূর্ণ ব্যবস্থা করতে চাই। আমরা সরকারের কাছে আবেদন জানাবো, শহীদের হত্যার বিচার করা হোক এবং অবশ্যই আমাদের হিন্দু বৌদ্ধ সহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের পূর্ণ নিরাপত্তা, পূর্ণ নাগরিক অধিকার যেন বজায় থাকে সেই ব্যবস্থা রাখা হোক। ছাত্র শ্রমিক জনতা কোন ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে ভেদাভেদ করে না। আগামী বাংলাদেশে যে রাষ্ট্র গঠিত হবে ইনশাআল্লাহ সেখানেও ধর্মের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে কোনো ভেদাভেদ থাকবে না। জুলাই অভ্যুত্থানের স্পিরিট নিয়ে ইনশাআল্লাহ ভবিষ্যতের বাংলাদেশ গড়ে উঠবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমার ভাই বলল কেন, আমার ভাই বলল কেন, ইসলামের ঠিকানা এই বাংলায় হবে না। ভারতের আগ্রাসন, ভারতের আগ্রাসন, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। সাংবাদিক ভাই ওখানেরা, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এরপরে আমাদের মাননীয় আহ্বায়ক উনি বক্তব্য রাখবেন। এরপরে কিন্তু আমরা আমাদের মশাল মিছিল শুরু করব। আপনাদেরকে সাথে থাকার অনুরোধ রইল। এ পর্যায়ে বক্তব্য রাখবেন স্টুডেন্ট সমিতির আহ্বায়ক মোহাম্মদ জিয়াউল হক ভাই। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা এবং স্টুডেন্ট কমিটির সদস্যবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ সহ আরো যারা আছেন, আমরা আজকে বিক্ষোভ সমাবেশ থেকে প্রথমেই শোক প্রকাশ করছি আমাদের একজন আইনজীবী ভাই, যিনি রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন। চট্টগ্রাম কোর্টে যাকে নির্মমভাবে তীব্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। আমরা আজকের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন স্টুডেন্ট পার্লামেন্ট থেকে আমরা তার জন্য মাগফিরাত কামনা করছি এবং আমরা শোক প্রকাশ করছি। আমি কথা বলবো না, 2 মিনিটই শেষ করে দেব। সেটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় প্রত্যেক দিন ভারতে মুসলিমদের উপর নির্যাতন করা হয়। সামান্য গরু গোশত খাওয়ার কথা বলে মুসলমানদের ঘরে ঢুকে ফ্রিজের মধ্যে নকল গরুর গোশত রেখে এর ঘোষণে অনেক মুসলমানকে শহীদ করা হচ্ছে। শুধু তাই না,
ভারতে বিভিন্ন মসজিদকে মন্দিরের জমি বলে দাবি করে ভেঙে ফেলা হচ্ছে। একের পর এক তাদের সেই দাবি জড়ানো হচ্ছে। কথা হলো যেই ভারত প্রতি ঘরে ঘরে মুসলমানদের উপর, ভারতের সংখ্যালঘুদের উপর নির্যাতন করে, তাদের তো লজ্জা থাকার কথা বাংলাদেশের হিন্দুদের নিয়ে কথা বলার। আমরা স্পষ্টভাবে বাংলাদেশ সরকারকে বলতে চাই যে বাংলাদেশ সরকারের গত 16-17 বছর ভারতে যে মুসলিম নির্যাতন হয়, সংখ্যালঘু নির্যাতন হয়, সেই বিষয়ে কোনো কথা বলে নাই। সেই বিষয়ে কথা না বলার কারণে তারা এই ভারত বাংলাদেশে হস্তক্ষেপ করার সাহস পায়। আমরা সরকারকে বলতে চাই বাংলাদেশ সরকার যাতে অফিসিয়ালি ভারতে যত ধরনের মুসলিম নির্যাতন হয় প্রত্যেকটা মুসলিম নির্যাতনের ব্যাপারে বিবৃতি দেয় এবং প্রত্যেকটা মুসলিম নির্যাতনের বিচার দাবি করে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে নিয়ে যায়। আমরা তাই বলতে চাই, ভারতকে সাবধান করে দিতে চাই, আপনারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোন ধরনের নাক চালাবেন না। পাশাপাশি আমরা বাংলাদেশ সরকারকে বলতে চাই যে ভারতীয় আনুগত্যশীল যতগুলো সংগঠন বাংলাদেশে রয়েছে, বিশেষ করে হিন্দুত্ববাদী যেসব সংগঠন রয়েছে, বিশেষ করে ইসকন, এবং ইসকনের আরেকটা ছাত্র সংগঠন আছে যেটার সম্পর্কে মানুষ জানে না। আপনারা শুধু জানেন চিন্ময়ের কথা। চিন্ময় দাস এই উগ্রবাদী বারবার দেশদ্রোহী কথা বলেছে। সে চট্টগ্রামে গত মাস করার আগে একটা সভার মধ্যে বলেছে সে নিজেকে বাংলাদেশি ভাবতে পারে না। সে বলেছে বাংলাদেশে নাকি প্রতিদিন সংখ্যালঘুদের নির্যাতন হয়, মন্দিরে হামলা হয়, হিন্দুদেরকে ঘরে ঘরে নাকি জবাই করা হয়, নানান রকম অপপ্রচার করে সে বলেছে সে বাংলাদেশি ভাবতে পারে না। যেই লোক নিজেকে বাংলাদেশি ভাবতে পারে না সে তো অবশ্যই স্পষ্ট রাষ্ট্রদ্রোহী। তাকে আমরা বলবো এই রাষ্ট্রদ্রোহী চিহ্নকে তাকে তার পিছনে কারা আছে সেটা তদন্ত করে প্রত্যেককে মৃত্যুদণ্ড দিতে হবে। এবং চট্টগ্রামে যে আইনজীবী হত্যা হয়েছে আপনারা দেখেছেন ভিডিওর মধ্যে, সে প্রিজন ভ্যানের মধ্যে থেকে বারবার হুমকি দিচ্ছে, বারবার উস্কানি দিচ্ছে। কাজেই এই যে আইনজীবী সাইফুল ভাই যে হত্যা হলো তার অন্যতম হুকুমদাতা হচ্ছে এই চিন্ময় দাস। তাহলে অবশ্যই এর বিরুদ্ধে হত্যা মামলা করতে হবে। এই চিন্ময় দাসের আরেকজন গুরু আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার নাম হচ্ছে কুশল বরণ চক্রবর্তী। এই চিন্ময়ের অর্থ হচ্ছে এই কুশল বরণ চক্রবর্তী ইসকনের পাশাপাশি ইসকনের একজন অন্যতম পরামর্শক হিসেবে কাজ করে। তার পাশাপাশি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের কলেজে সে একটা উগ্র হিন্দুত্ববাদী ছাত্র সংগঠন গড়ে তুলেছে। যার নাম হচ্ছে সনাতন বিদ্যার্থী সংসদ। এই সনাতন বিদ্যার্থী সংসদ আপনারা দেখে থাকবেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় বর্তমানে দেখা যাচ্ছে উগ্র হিন্দুত্ববাদীরা সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে। প্রত্যেকটা এই যারা উস্কানি দিচ্ছে যেসব ছাত্র তারা প্রত্যেকে এই সনাতন বিদ্যার্থী সংসদের সদস্য, যাদের পৃষ্ঠপোষকতা করে থাকে এই কুশল বরণ চক্রবর্তী যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের শিক্ষক। আমরা সরকারকে বলবো শুধু চিন্ময় না, চিন্ময় যাতে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে হত্যা মামলার পাশাপাশি অবশ্যই যে আমাদের আইনজীবী ভাইকে ধীরমান্ডাকে হত্যা করা হয়েছে সেই মামলার অন্যতম হুকুমের আসামি করতে হবে এই কুশল বরণ চক্রবর্তীকে। পাশাপাশি আজকের আমাদের যে সমাবেশ থেকে আমরা 2-3টা দাবি স্পষ্ট করে বলছি। 1 নম্বর হচ্ছে ইসকন সে সন্ত্রাসী পাড়া করে যাচ্ছে বাংলাদেশে। ইসকনের কোন কার্যক্রম বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। সরকারকে প্রজ্ঞাপন দিয়ে আইন করে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি ইসকনের সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটা ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করতে হবে। এর পাশাপাশি ইসকনের ছাত্র সংগঠন, ইসকনের ছাত্র উইং, সনাতন বিদ্যার্থী সংসদকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং এর সাথে জড়িত প্রত্যেকে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি সরকারের কাছে আরেকটা আমাদের আহ্বান থাকবে, কোনোভাবেই এই সকল সনাতন বিদ্যার্থী সংসদ, ইসকন সহ উগ্রবাদী অনেকগুলো সংগঠন বাংলাদেশে কাজ করছে সরাসরি ভারতের প্রত্যক্ষ মদদে। এই ভারতীয় প্রত্যক্ষ মদতের সংগঠনকে বাংলাদেশে চলতে দেয়া মানে হচ্ছে বাংলাদেশে ভারতীয় আগ্রাসনকে পুনঃপ্রতিষ্ঠিত করা। ভারতীয় আগ্রাসন পুনঃপ্রতিষ্ঠিত হলে ছাত্র জনতা যে গণঅভ্যুত্থান এর কোন মূল্য থাকে না, এর কোন প্রাসঙ্গিকতা থাকে না। ছাত্র জনতা যে সংগ্রাম করেছে, স্বৈরাচার হটিয়েছে, তার পিছনে অন্যতম আমাদের মধ্যে যে দেশপ্রেম কাজ করেছে সেটা ছিল ভারতীয় হস্তক্ষেপ, ভারতীয় আধিপত্যবাদ। কাজেই সেই ভারতীয় আধিপত্যবাদকে যদি আমরা দূর করতে চাই, ভারত
সে হস্তক্ষেপ যদি বন্ধ করতে চাই তাহলে অবশ্যই এই ইসকন সনাতন বিদ্যাপীঠ সংসদ সহ যতগুলো উগ্র হিন্দুত্ববাদী সংগঠন রয়েছে প্রত্যেকটা সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি। প্রিয় সাংবাদিক ভাইরা, এখন আমরা মশাল মিছিল বের করবো।